হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর এই দেখো আজকে এখন থেকে ভ্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা না ওদেরকে স্কুলে দিয়ে এসে তারপরে বরকে উঠিয়ে স্নান করিয়ে দিলাম। এবার একটা কথা বলি, এই যে স্নান করিয়ে দিলাম প্রত্যেকদিন আমি ভিডিওতে এই কথাটা বলি। কিন্তু হয়তো আমার ভ্লগ দেখে না বা প্রথম দেখছে, আমাকে গতকাল একটা কমেন্ট করেছে এত বাজেভাবে খিল্লি করে যে তোমার বরকে আবার স্নানও করিয়ে দিতে হয়, আরো অনেকগুলো কথা লিখেছে। সেগুলো না হয় আমি নাই বললাম। হ্যাঁ, আমার বরকে আমায় প্রতিদিন স্নান করিয়ে দিতে হয়, ব্রাশ করিয়ে দিতে হয়, তার যাবতীয় যা কাজকর্ম সব আমাকে করতে হয়। একটা বাচ্চাকে যতটা প্যাম্পার করতে হয় ঠিক ততটাই তাকে করতে হয়, বলতে গেলে হয়তো তার চেয়েও বেশি করতে হয়। কারণটা হচ্ছে, আজ থেকে প্রায় আমি ভ্লগ করছি ৭ বছর হয়ে গেছে, ৬ থেকে ৭ বছর। যারা প্রথম থেকে আমার ভ্লগ দেখেছে তারা জানে কেন আমার বরকে আমাকে স্নান করিয়ে দিতে হয়। কাউকে তুমি জানো না, খুব ভালো কথা, কিন্তু কাউকে এই কথাটা বলছো তার মানে তার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। একটা সুস্থ মানুষকে কেন স্নান করিয়ে দিতে হয়, এটা নিশ্চয়ই বোঝার মতো তোমার বয়স হয়েছে। তাই এই কথাটা বলার আগে একবার অন্তত আমার চ্যানেলটা বা আমার পেজটা ঘেটে একটু পেছনের দিনগুলো দেখতে, তাহলে এই হাস্যকর কথাগুলো তোমাকে বলতে হতো না, আর এগুলো তোমার হাস্যকর মনে হতো না। প্রত্যেকের জীবনে না আলাদা আলাদা লড়াই থাকে, আমার জীবনেও আছে, তোমার জীবনেও হয়তো আছে। কারো একটু কম, কারো একটু বেশি। আমরা কেউ জীবনে পারফেক্ট নই। কেউ কেউ তো এসে আমাকে এটাও কমেন্ট করে, তোমাকে দেখলেই বোঝা যায় তুমি জীবনে সুখী হতে পারোনি বিয়ে করে। আমি সুখী হয়েছি কি না হয়েছি আমি তো তোমাদেরকে বলে আসিনি। আর একটা কথা বলি, আমরা তো মানুষ, এই মানুষ জীবনে আর মানে এই প্রাণী জীবনে আমরা কেউই সুখী নই। আমরা যে যতই বলি না কেন, আমরা চাইতে চাইতে আমাদের চাহিদা মানে চাওয়া পাওয়া কখনো ফুরায় না। আমরা যত চাই তার থেকে বেশি চাইতে চাইতে চেতেই থাকি, তখন মনে হয় যে আরো পেলে সুখী হতাম, আরো পেলে সুখী হতাম। আমরা কি কেউ সুখী? যতটুকুনি আমরা আছি ততটুকুনি ঈশ্বরের মানে জন্য আছি। আমরা এই মায়ার জন্যই পৃথিবীতে আছি, একে অপরের প্রতি যে টান, একটা মায়া, এটাই সব থেকে বড় জিনিস। তাই যে কটা দিন আছি, যেটুকুনির মধ্যে ভালো আছি থাকি না। কে ভালো আছে, কে খারাপ আছে, কে কতটুকুনি ভালো আছে, কে কাকে নিয়ে ভালো আছে, কে কার সাথে ভালো আছে, সেগুলো বিচার না করে নিজের লাইফটাকে একটুখানি উকি ঝুঁকি মেরে দেখো, সেখানে অনেক অনেক খুঁত খুঁজে পাবে। তাহলে অন্যকে আর বলতে ইচ্ছা করবে না। নিজের জীবনে যতটুকুনি আছে তার মধ্যে তখন ইচ্ছা করবে যে আরো একটু ভালো থাকি, বা ওর মধ্যে যে ভালো জিনিসটা আছে সেটা দেখে আর একটু শেখার চেষ্টা করি। আমি না অনেক মানুষের জীবন কাহিনী অনেক সময় দেখেছি, অনেক স্ট্রাগল দেখেছি, অনেক মানুষের, নিজের তো বাদ দাও, অনেকের দেখেছি। আবার অনেক নেগেটিভিটিও দেখেছি। সব সময় না সেগুলোর থেকে পজিটিভ জিনিস নেওয়ার চেষ্টা করি, আর যেখানে দেখি প্রচন্ড পরিমাণে নেগেটিভিটি সেখান থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করি। আমি যেটুকুনির মধ্যে আছি, ঈশ্বর আমাকে যেটুকুনির মধ্যে রেখেছে, আমি অনেক ভালো আছি। তো আশা করি এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দিতে পারলাম। কি করব বলো, এই মায়ায় পড়ে আমার বিবাহিত জীবনে আজকে ১ যুগ পার করে ফেললাম। যতটুকুনি আছি ভালো আছি, সুখে আছি। আর সত্যি কথা বলতে, নিজের যতটুকুনি পারছি স্বামী স্ত্রী মিলে ইনকাম করছি। এটা আমার একার নয়, আমার স্বামী আমাকে প্রচুর হেল্প করে। কেউ কেউ তো ওটা বলে, এটাও বলে যে বরের বর, মানে যখন আমি বলি বর কিছু গিফট করেছে, তোমার বর কোনো কাজ করে যে তোমার বর তোমাকে গিফট করে? সত্যি শুনতে এই কথাগুলো খুব খারাপ লাগে। আজকে ওর সাপোর্ট ছিল বলে আমি টেকনিক্যালি কিছুই জানতাম না, ও আমাকে প্রচুর হেল্প করেছে। এখন হয়তো ও পারে না, আস্তে আস্তে শরীর খারাপ হয়ে যায়, আমার এদিকে দেখতে পারে না। তবুও যতটুকুনি সম্ভব বিজনেসটা সামলানোর চেষ্টা করে, হেল্প করার চেষ্টা করে। আজকে যদি ওর জায়গায় অন্য কোনো মানুষ এভাবে থাকতো তাহলে হয়তো কেঁদে কেটে একাকারই করে দিত। তবে ও আমার ঢাল হয়ে দাঁড়ায়, আর আমিও ঢাল হয়ে দাঁড়িয়েছি। সংসার তো ছেড়ে যায়নি, সংসার করছি, আর সেই মানুষটার সাথেই করছি, আর ভালোও আছি। যাক, চলো আজকের ভ্লগে ফেরা যাক। অনেকগুলো কথা বলে ফেললাম। আসলে আমাকে নিয়ে কিছু বললে আমি তখন রিপ্লাই খুব কমই করি, কিন্তু যখন আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে বা আমার প্রিয় মানুষগুলোকে নিয়ে বলে, তখন না চুপ করে থাকা যায় না। চুপ থাকতে 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 কিছু মানুষ একটা সময় কোণ ঠাসা করে দিয়েছিল। ভেবেছিলাম তখন চুপ করে থাকাই হয়তো সব থেকে শ্রেষ্ঠ অস্ত্র, কিন্তু না, চুপ করে থাকলে সব কিছুতে হয় না।
কিছু কিছু সময় বুঝিয়ে না বুঝিয়ে যেভাবে পারো তুমি তোমার মতো করে উত্তর দেওয়াটা সব থেকে শ্রেষ্ঠ কাজ। আজকে না একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। আজকে বাড়িতে মানে ডিসাইড হয়েছিল যে কেউই কিছু খাবে না, শুধু দই দিয়ে ভাত খাবে। মানে মাঝে মাঝে আমাদের এরকম ইচ্ছা হয়, কখনো শুধু পান্তা ভাত, গরমকালে বিশেষ করে, কখনো দেখবে ছোটবেলায় তেঁতুল দিয়ে ভাত খেতাম। আর আজকে ইচ্ছা হয়েছে সবার দই দিয়ে ভাত খাবে। তো দই নিয়ে এসেছি যথারীতি অনলাইনে অর্ডার করে। তো ভাবলাম ঘরে যেহেতু বেগুন রয়েছে, ভাত করি, তার সাথে বেগুনের একটা রেসিপি। আর এইদিকে তো দই নিয়ে নিলাম। দই তেমন কিচ্ছু না, মানে শুধু দই দিয়ে একটু ফোড়ন দিয়ে তরকারিটা রান্না করব। আর এই রেসিপিটা কিন্তু আমি আগে একবার করেছিলাম, বিশ্বাস করো খেতে ভীষণ ভালো লাগে। যারা একটু টক টক টাইপের কিছু পছন্দ করো তাদের জন্য। তো এখানে দেখো আমি কি করলাম, বেগুনটা আগে একটু মানে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি, আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে দই নিলাম, দইয়ের মধ্যে একটুখানি ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন, একটু হলুদ, না নুনটা দিইনি, হলুদ দিয়েছিলাম, নুনটা পরে দেবো। দিয়ে ওটাকে ভালো করে একটুখানি হালকা করে জল দিয়ে ওটাকে ফেটিয়ে রেখে দিলাম। আর এদিকে বেগুন ভাজা হচ্ছে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো আমি এদিকে ঘরদোরগুলো মুছে নিচ্ছি, কারণ এদিকে ঘরের কাজগুলো না বাকি রয়ে গেছে। আসলে রান্না বান্না করতে সেভাবে একটা করা হয় না এখন। আর সকালের কাজবাজ করতে করতে অনেক লেট হয়ে যায়। তারপরে অনেক কাজকর্ম থাকে, আমার নিজস্ব মানে কিছু প্রমোশনাল কাজকর্ম থাকে, বরের বিজনেসের কাজকর্ম থাকে। তো এইসব করতে করতে না আমার রান্না বান্নার হয়ে ওঠে না। যেদিন রান্নার চাপ থাকে সেদিন হয়তো মা আগের থেকে বলে দিলে আমি করে নিতে পারি, তখন সেদিন ধরো একটু সকাল সকাল সব কাজ বন্ধ রেখে এই কাজগুলো করলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এদিকে দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে, তো মানে অর্ধেকটা ভাজা হয়েছে। আর সেই বেগুনগুলো, সেই কাটা বেগুনগুলো এনেছিলাম না, তোমাদের বলেছিলাম যে কাটা কাটা বেগুন এনেছি। মা বলেছিল যে এই বেগুনগুলোর গাছ লাগাবে, তো এই বেগুনগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে গাছ আর কি লাগানোর জন্য গাছ পাচ্ছি না। তো এদিকে দেখো একটু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। তোমরা চাইলে এটা একটু সাউথ ইন্ডিয়ান রূপ দিতে পারো, সেটা হচ্ছে একটু সর্ষে আর শুকনো লঙ্কা আর একটু কারি পাতা দিতে পারো। তো ওটা দিলে কেমন মানে বাড়ির লোক আবার পছন্দ করবে কি করবে না, ওই জন্য একটু শুকনো লঙ্কা আর তোমার তার সাথে কালো জিরে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে একটুখানি ভাজা ভাজা করলাম। এর মধ্যে লঙ্কা ঝাল খুব একটা লাগে না। আর এবার ওই যে পেস্টটা দিলাম, ওটা দিয়ে দিলাম। দইয়ের যে সেটা পেস্টটা রেডি করে রেখেছিলাম ওটা দিলাম। দিয়ে এবার খুব বেশি এটা কষানোর খুব বেশি দরকার নেই। তো দেখো একটু জলও দিয়ে দিলাম, জল দিয়ে এবার মিশিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো। ব্যাস, এটা মানে 2 মিনিটের রান্না, শুধু বেগুনটা ভাজতে যতটুকুনি সময় লাগে। আর এবার এই যে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি, একটুখানি চিনি দেবো এর মধ্যে অল্প করে। তো ওই যে দেখো হালকা হালকা একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা হবে। তো অল্প করে একটু চিনি দিলাম। আর এবার এর মধ্যে যেটা দেবে সেটা হচ্ছে কারি পাতা নয়, ওই কাসুরি মেথি, মেথি পাতা। তো ওই যে কাসুরি মেথি দিয়ে দিলাম। এইটা দিলেই একটা মানে সে বিয়ে বাড়ি টেস্ট হয়, বেশ অন্যরকম আচারি বেগুন টাইপের। খাওয়ার সময় উজ্জ্বল বলছিল কি গো আচার দিয়েছো নাকি, আচার আচার টেস্ট লাগছে। আমি বললাম কি না না, ওইটা এরকমই ভাবেই তৈরি করেছি যাতে আচার আচার টেস্ট লাগে। তো ব্যাস আর কিচ্ছু না, নুন মিষ্টি দেখে নামিয়ে নিতে হবে। আর কাসুরি মেথি দেওয়ার জন্য, দই দেওয়ার জন্য আরো বেশি টেস্ট হয় খেতে। আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে প্রায়, তো ভাতটা নামাবো। তার আগে বেগুনের তরকারিটা নামিয়ে দিলাম। আর এদিকে আমার যেহেতু রান্না করতে দেরি হয়ে যাচ্ছে, ঘরদোর মোছার ব্যাপার রয়েছে, তো মা স্নান করে নিয়েছে। মা স্নান করে এই যে পুজো দিয়ে দিয়েছে, তাই ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই গোপালকে। তো ওই জন্যই আর কি ভিডিওটা করছিলাম। তো এই তো মা সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে। আর তারপরে খাওয়া দাওয়া সেরে আমি একটু ছাদে গেছিলাম। ছাদে ভাবলাম যে এডিট রয়েছে, ছাদে গিয়ে একটু হেঁটে হেঁটে এডিটটা করি। কারণ ছাদে না এই সময়টাই একমাত্র সময় পাই, সকালে আমি সময় পাই না ছাদে আসার। মাই আসে, গাছে জল টল যত্ন মাই করে, আমি পারি না। আমি আমার ব্যালকনির গাছে জল টল দিয়ে তারপরে ঘরে কাজকর্ম করি। তো আসলাম, এসে দুটো চারটে বেরি তুলে খেলাম। এখন তো বেরি প্রায় শেষের পথে, তো বেরিগুলো খেতে বেশ ভালো লাগে। আর যেগুলো পুরো কালো হয়ে যায় না, সেগুলো খেতে খুব মিষ্টি লাগে। আর আমার সাথে এই যে আমার বাহন পেস্তা, সেও চলে এসেছে। আর এদিকে দেখো কি সুন্দর আকাশে পাখি উড়ছে। এই সময়টা আসলে খুব ভালো লাগে, তবে একটু চশমা পরে না আসলে আমি দেখতে পাই না আবার। তো ওই জন্য চশমা পরে এসেছি। আর চলো ছাদটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই, অনেকদিন আসা হয় না। আর এরপরে তো বৃষ্টি বর্ষা শুরু হয়ে যাবে, তখন ছাদের একটা আলাদাই সৌন্দর্য। যাই হোক, যতই বলো না কেন, বর্ষাকালে গাছে জল পেলে তার সৌন্দর্যটাই আলাদা। আর এ দেখো অল্প অল্প বেরি রয়েছে, খুব বেশি পাকেনি, হালকা হালকা পেকেছে। তো 2-3টে যেগুলো পাকা ছিল দেখলাম, সেইগুলো আমি একটু কাঁচা পাকা মিলিয়ে সেগুলো খেলাম। আর এই যে পিটুনিয়া গুলো এখনো পর্যন্ত রয়েছে। আর এখানে দেখো কি সুন্দর কুড়ি এসেছে, কতগুলো লক্ষ্মী জবা গাছে। তারপরে যে মা সমস্ত গাছে ওই ফাঙ্গিসাইড দিয়েছে, যেহেতু এখন বর্ষা আসছে তো। আর গাছের কাটিং করলে না ফাঙ্গিসাইড দিতে হয়, না হলে যে পোকা ধরে যায়। বিশেষ করে ড্রাগন গাছে তো মা খুব যত্ন করে। তো আগে সব জানতো না, এখন এই টুকটাক দেয়, ওই জন্য গাছগুলো সুন্দর হচ্ছে। আর এখন তো আবার গাছে আস্তে আস্তে ফল টল আসবে।
তারপরে আসলাম তিনতলার ছাদে। তিনতলার ছাদে এসে লেবু দেখছিলাম লেবুগুলো পাকার মতো হয়েছে কিনা। তো দেখলাম যে হ্যাঁ, কালকে ডাল-টাল রান্না হবে, তো ডালের সাথে লেবু খাওয়া হবে। আর এখানে দেখো আমার পেয়ারা গাছে না পেয়ারা হয়েছে। কয়েকটা ফুলও রয়েছে, আবার দেখলাম পেয়ারাও হয়েছে ছোট, ছোট। আগে অনেকগুলো ফুল এসেছিল, পেস্তা খেয়ে নিয়েছে, তাই আর কি ওগুলো রাখতে পারিনি। আর এই দেখো আঙুর গাছ এবার মা সব কেটে দিয়েছিল, গাছপালা, ডাল সব। তারপরে রিপোর্টিং করেছে আর সেখান থেকে কুচি, কুচি পাতা ছেড়েছে। তো মাকে বললাম, "এবার আর কেটো না, একটা জালটা নিয়ে দিলে দেখবে আঙুর হবে।" দেখা যাক কেমন হয়। আর এই দেখো গোলাপ ফুল সব শেষ হয়ে গেছে, আর একটা দুটো রয়েছে, একটা কুড়ি মানে ফুটেছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, মানে এটা প্রায় ২ বছরের তপস্যা মানে অপেক্ষার ফল। আর লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হয়েছে, আর এবছর অনেক লঙ্কা গাছও লাগিয়েছি আমরা, তোমাদের পরে দেখাবো। এই দেখো, সেই আজ আনারস গাছ ২-৩ বছর প্রায় হয়ে গেল, ২ বছর তো হবেই। এই দেখো আমি প্রথম দেখলাম যে এরকম লাল হয়ে ওঠে। এটা হচ্ছে সবচেয়ে বড় আনারস গাছটা, দুটো বসানো হয়েছিল, আর একটা এখনো ফল আসেনি। আর এইটাই ফল এসেছে, কি সুন্দর দেখতে লাগছে না বলো? ভেতরে পুরো হলুদ আর ভেতরটা পুরো লাল টকটকে, কি সুন্দর লাগছে। তো তোমরা কে কে দেখেছো আনারস চাষ আমাকে জানিও। আমি তো মানে দেখেছি ঠিকই, কিন্তু এইরকম ছোট অবস্থায় কখনো দেখিনি। বড় ওগুলো দেখেছি, যে বড় হয়ে রয়েছে স্টিকে, ওগুলো দেখেছি। আর তারপরে সন্ধ্যাবেলা আমরা চা খেলাম। চা খেয়ে তারপরে এখানে দেখো আমার এই যে ছোট মাটা এসেছে, আমি চেয়ারে বসে রয়েছি, আমাকে বলছে তোকে চেয়ার ধরে ঘুরাই। হ্যাঁ, আমি বলছি কি মা ঘুরাস না, আমি পড়ে যাব। বলছে কি না না, তোকে আমি চেয়ার ধরে ঘুরাই। বলতে বলতে আমাকে চেয়ার ধরে ঘুরিয়েই দিল পুরোটা। ওকে যেটা বারণ করবে ও সেটাই করবে, ও ভাবে যেন ওটাই ওর কাছে কি মজা কি খুশি। তো একবার ঘুরে নিলাম ওর ইচ্ছা অনুযায়ী। দেখো কি অবস্থা, আমার তো মাথা ঘুরছে, এবার নিজেও পড়ে গেছে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। সকলে ভালো থেকো। কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা।